ট্র্যাজেডিতে সারা দেশে শোকের ছায়া। বোনের পর ভাইয়ের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩২। হাসপাতালে কাতরাচ্ছে ছোট ছোট প্রাণ। হতাহত ও নিখোঁজদের সংখ্যা নির্ণয়ে কমিটি গঠন। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন। সহপাঠীদের হারানোর বেদনায় কাতর মাইলস্টোনের শিক্ষার্থীরা। চোখের সামনে দেখছি বাচ্চাগুলো পড়তাছে। আমাদের স্যার ক্লাসে ফ্লোরে পড়ে যায়, ওনা কোঠা থেকে সামনের দিকে তাকায় দেখি আগুন জ্বলতেছে। আমি আমার ২ বাচ্চাকে নিয়ে ভয় এদিক দিয়ে বের হতে চাইলাম, কিছু দূর আসার পরেই দেখলাম যে আগুনের তাপ। যারা নেমে আসতে চাইছে তারাও আগুনে দগ্ধ হয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ। বাম রাজনীতিকদের সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান নেতাদের। সরকারের দুর্বলতা নয়, কাজ ও উদ্দেশ্যকে বড় করে দেখার আহ্বান বিএনপির। আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। পদত্যাগ চাইলেন হাসনাত। শোকযাত্রায় মাইলস্টোন দুর্ঘটনার যথাযথ তদন্তের দাবি সার্জিসের। মাইলস্টোনের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতি দেখছেন না উপদেষ্টা। সরকার সিদ্ধান্ত নিলে পদ আঁকড়ে থাকার ইচ্ছে নেই, জানালেন সিআর আবরার। এবং নাটোরের বড়াইগ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের। ৭ জন একই পরিবারের। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা, পালিয়েছে চালক হেলপার। মাইলস্টোন ট্র্যাজেডির দুদিন পরও সারা দেশে শোকের ছায়া। একদিনের ব্যবধানে বোনের পর মারা গেল ছোট ভাইও। তৃতীয় শ্রেণীর নাজিয়ার পর মঙ্গলবার রাতে মারা যায় প্রথম শ্রেণীর ছাত্র, তার ভাই নাফি। এ নিয়ে যুদ্ধ বিমান বিধ্বস্তের নিহতের সংখ্যা বেড়ে হলো ৩২ জন। বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ৩৭ জনই শিশু। এদিকে আহতদের উন্নত চিকিৎসায় ঢাকায় কাজ শুরু করেছে সিঙ্গাপুরের চিকিৎসক দল। আসবেন ভারতের বিশেষজ্ঞরা। এক দুর্ঘটনায় আজীবনের জন্য স্মৃতি হয়ে গেল পারিবারিক এই ছবি। উত্তরা মাইলস্টোন স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাজিয়া একই স্কুলের ২য় শ্রেণীতে পড়ত আদরের ছোট ভাই নাফি। ৯০% পড়া নিয়ে নাজিয়ার মৃত্যুর ২৪ ঘন্টার ব্যবধানে না ফেরা দেশে পাড়ি জমায় বাবা মায়ের এই শেষ সম্বল। মঙ্গলবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি। এ ঘটনায় চিকিৎসা সহায়তা করতে কাজ শুরু করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় শিগগিরই বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩২ জনে ঠেকেছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১.৫ শতাধিক ভুক্তভোগী। দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, ভর্তি ৪৪ জনের মধ্যে ২১ জনের অবস্থায় সংকটাপন্ন। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। এদিকে ৬ মরদেহের পরিচয় শনাক্তে নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় হতাহত নিখোঁজের প্রকৃত সংখ্যা নির্ণয় ও ঠিকানা সহ তালিকা প্রস্তুতে ৭ সদস্যের কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিটি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। নিস্তব্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এখন বিষাদের ছায়া। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর নেই শিক্ষার্থীদের পদচারণা। শিক্ষার্থীরা বলছেন, এখন বিমানের শব্দ শুনলেই ভয়ে কেঁপে ওঠে বুক।
2 দিন আগেও যে ক্যাম্পাস ছিল কচি কাচাদের কোলাহলে মুখরিত, সেই প্রাঙ্গণে এখন কেবলই বিষাদের ছায়া। কত চেনা মুখ হারিয়ে গেছে কোনো এক অচেনা পথে। যেখানে বন্ধুদের সঙ্গে আর আড্ডা হবে না, একসঙ্গে খাওয়া হবে না টিফিন, জমানো গল্পগুলো রয়ে যাবে মনের গহীনে। এটুকুন বয়সে এত বড় বিয়োগের অঙ্ক কিভাবে মেলাবে কোমল হৃদয়গুলো? এত বড় একটা দুর্ঘটনা, কত মাস সন্তান সকালবেলা ফুলের কলি ফুটে ওঠার আগে ঝরে গেল। ওই দিন সারাদিনই কাঁদছি, তারপর সেকেন্ড দিনও কাঁদছি। মানে এই কথাটাই মনে হলো যে চোখের সামনে দেখছি বাচ্চাগুলো পড়তেছে। স্কুলে যাওয়ার সময় দেখলাম বাচ্চাগুলো দৌড়া যাইতে আছে, আবার মাঝে মাঝে ওর সাথে দুষ্টামিও করতাম। এখানে দাঁড়ানো ছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো, কোনো ছেলের খোঁজ পাচ্ছিলাম না। 1:30টা থেকে 4:45টার সময় ছেলের খোঁজ পাচ্ছি। মানে ওরা তো ভিতরে দৌড়াদৌড়ি করতেছে, ওদের হেল্প করতেছে যেটুকু পারছে, যার কারণে খবর দেওয়ার সময়টুকু পায় না। একটা সময় যে ক্যাম্পাসের আনন্দের গল্পগুলো ছিল গর্বের, আজ তা শুধুই বিষাদের। যে বিমানের শব্দে আকাশের দিকে তাকিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়তো, আজ সে শব্দ কেবলই ভয়ের। হঠাৎ করে দেখলাম একটা বিস্ফোরণের আওয়াজ, বিকট বিস্ফোরণ। আমার মতে মনে হয়েছিল কোনো একটা মিসাইল টিসাইল পড়েছে ভিতরে। আমাদের স্যার ক্লাসে ফ্লোরে পড়ে যায়, ওনার কোঠা থেকে সামনের দিকে তাকায় দেখি আগুন জ্বলতেছে। তাড়াহুড়ো করে নিচের দিকে নামি তো গিয়ে স্পটেই দেখি আমার সামনে 3টা লাশ। আমার মা অনেক কান্না করছিল, আমার বোনরা অনেক কান্না করছিল। যদি ওই জায়গায় আজকে আমি হতাম বা আমার বোন হতো, সে যদি আজকে মারা যেত তাহলে কি হতো? এমন জোরে একটা আওয়াজ শুনছি, তারপরে হচ্ছে এমন কালো ধোয়া, তারপরে মনে করছিলাম বিমান ক্রাশ করছে। আবারও হয়তো ফিরবে কচি প্রাণীরা এই প্রাঙ্গণে। দেয়াল জুড়ে খেলে উঠবে রং তুলি, হেসে উঠবে ফুলেরা। কিন্তু যেই ক্ষত তৈরি হলো মাইলস্টোন স্কুল ক্যাম্পাস জুড়ে, কি করে মিটবে সে শূন্যতা? মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, এলডিপি সহ বিভিন্ন বাম দলের নেতারা। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানান তারা। ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে চলমান সংকট কেটে যাবে বলেও মত তাদের। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে 13টি রাজনৈতিক দলের বৈঠক শেষে কথা জানান রাজনীতিকরা। একদিনের ব্যবধানে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনায় বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলের বৈঠকে অংশ নেয় এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, জাসদ বাসদ সহ বাম দলগুলো। প্রায় 1 ঘন্টা চলে বৈঠক। এ সময় চলমান অস্থিরতা কাটিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রাজনৈতিক দলগুলোর সহায়তা ও পরামর্শ চান প্রধান উপদেষ্টা। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে সাংবাদিকদের সামনে হাজির হন 10টি রাজনৈতিক দলের নেতা। প্রত্যেকেই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করেন এনসিপির প্রতি বিশেষ নজর দিচ্ছে সরকার, যে কারণে রাজনৈতিক বিভাজন বাড়ছে। সরকার নিরপেক্ষতা হারালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে তারা সবার প্রতি সমান আচরণের দাবি তোলেন। সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। আপনি কোনো রাজনৈতিক দলকে প্রোটোকল দিচ্ছেন, কোনো রাজনৈতিক দল সরকারি সুবিধা পাচ্ছে, আর আমরা অনেক রাজনৈতিক দল আছে, আমরা কোথাও যাচ্ছি, চলছি, ফিরছি, আমাদের কোনো সরকারের সেই ধরনের কোনো আমরা প্রোটোকলের কথা আমরা বলছি না। সরকারের ভূমিকায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্ব অগুরুত্ব নির্ধারিত হয়ে যায়, এটা অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে এবং এটা ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেশে চলমান সংকট, অস্থিরতা কাটাতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নির্বাচন ঘোষণার দাবি করেন রাজনীতিকরা। নির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন, এবং নির্বাচন কমিশন সেই পথে যদি হাঁটে, আমরা যদি সবাই মিলে হাঁটতে পারি সহযোগিতা করে, তাহলে সংকট দূর করতে পারবো। সকল সংকটের অবসান ঘটবে যদি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচন নিয়ে নতুন কোনো চিন্তা না করেন। বাস্তবে একটা নিরপেক্ষ অবাধ নির্বাচনের পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিভাজন তৈরি হলেও ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে সবাই এক জানিয়ে নেতারা বলেন, ঐক্য ধরে রাখতে হলে সরকারকেই উদ্যোগী হতে হবে। নির্বাচনের একটা সুনির্দিষ্ট। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের কাজ করার প্রক্রিয়া উদ্দেশ্যকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন বানচালের অপচেষ্টা থেকে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে জানান তিনি। এদিকে বিগত দিনে অর্থনীতি লুটেরাদের হাতে তুলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে নয় বরং তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে আশাবাদী মির্জা ফখরুল মনে করেন, নির্বাচন নিয়ে সঠিক পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব রকম সহযোগিতা প্রদান করব, গণতন্ত্রের উত্তরণের জন্যে যা কিছুই করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করব। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট ইসলামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়। এদিন সকালে ময়মনসিংহে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীদের হাত ধরেই হবে দেশের উন্নয়ন। সেই লক্ষ্যে সংস্কার করা হবে প্রয়োজনীয় সব আইন। বাংলাদেশ অর্থনীতি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা গর্তের কিনারায় এসে দাঁড়িয়েছে, অনেকে বলে গর্তে পড়েই গেছে, এবং এইটাকে সেখান থেকে বের করে আনার জন্য ব্যবসায়ী সমিতির সহযোগিতা ছাড়া, সমর্থন ছাড়া এটা একেবারেই সম্ভব না। বিগত দিনে অর্থনীতি লুটেরাদের হাতে তুলে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ দাবি করেন তিনি। আর বিমান দুর্ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা বুধবার পৌঁছায় চাঁদপুরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শহরের সার্কিট হাউস থেকে কালো পতাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির শোক মিছিলে যোগ দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। এর দায়ভার এই বাহিনীকে অবশ্যই দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা নিয়ে বেতন দিছে সেগুলো রাষ্ট্রঘর কোষাগারে জমা দিয়ে অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, লোক দেখানোর জন্য গতানুগতিক তদন্ত চায় না এনসিপি। এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। বিকেলে চাঁদপুর থেকে কুমিল্লায় পৌঁছায় এনসিপির পদযাত্রা। শহরের টপঝং ব্রিজ থেকে জুলাই পদযাত্রা করে টাউন হল মাঠের সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের সঙ্গে কারো সখ্যতা মেনে নেবে না এনসিপি। আপনি জামাত করতে পারেন, আপত্তি নাই। আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে। আপনি বিএনপি করেন, আমার সমস্যা নাই, জামাত করেন, সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না। এর আগে সদর দক্ষিণ উপজেলায় জুলাই আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দলীয় সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বুদ্ধিবৃত্তিক দুর্নীতি করেছে। এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই, আমাদের স্পষ্ট বক্তব্য
অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোন নির্বাচন চাই না এবং এমন কোন নির্বাচন আমরা মেনেও নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ, এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে, সমতল মাঠ নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, কোন মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার খেলা মানব না। এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে। 15.5 বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো এর পরিমাণ হচ্ছে 26,58,000 কোটি টাকা, বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকতো তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে যেত? মাইলস্টোনের ঘটনায় মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। নিজ থেকে পদত্যাগ করবেন না জানিয়ে দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সরকার না চাইলে পদ আঁকড়ে থাকার ইচ্ছে নেই। এদিকে নতুন তারিখ অনুযায়ী স্থগিত হওয়া 22 জুলাইয়ের পরীক্ষা 17 আগস্ট এবং 24 জুলাইয়ের পরীক্ষা 19 আগস্ট অনুষ্ঠিত হবে। শিক্ষা উপদেষ্টার কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, নিজ থেকে পদত্যাগ নয়, তবে সরকার চাইলে দায়িত্ব থেকে সরে যেতে প্রস্তুত তিনি। সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। এদিকে পরীক্ষা পেছানোর ক্ষেত্রে কোনো অব্যবস্থাপনা হয়নি দাবি করে উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করার ফলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই। এককভাবে ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে। স্থগিত হওয়া 22 জুলাইয়ের পরীক্ষা 17 আগস্ট এবং 24 জুলাইয়ের পরীক্ষা 19 আগস্ট নেওয়া হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের 900 কোটি টাকার সম্পদের খোঁজে রাজুকে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি রাজুক বরাবর চিঠি পাঠায়। চিঠিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের জমি বরাদ্দ সহ যাবতীয় সম্পদের নথি চাওয়া হয়। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে জাল নথি তৈরি করে 5 একর জমি পৈতৃক সম্পত্তি হিসেবে দেখান বিচারপতি মানিক। পরে সেখানে নিজস্ব ডেভেলপার দিয়ে 7টি বহুতল ভবন নির্মাণ করেন, যার মূল্য প্রায় 900 কোটি টাকা। এছাড়া তার বিরুদ্ধে সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেয়া এবং অর্থ পাচার করে লন্ডনে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে। খবর, ভারতের বিহারে ভোটার তালিকা থেকে 52 লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। বুধবার এই ইস্যুতে বিহারের বিধানসভায় বাকবিতণ্ডা হয়েছে। দেশটির লোকসভাতেও এ নিয়ে বিক্ষোভ দেখা যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনের আগে অন্তত 1 কোটি মানুষকে তালিকা থেকে ছাঁটাই করা হবে। নির্বাচন কমিশনের নতুন বিধি অনুযায়ী যাদের জন্ম 1987 সালের পর তাদের ভোটার তালিকায় নথিভুক্ত হতে হলে বাবা মায়ের জন্ম সনদ বাধ্যতামূলক করা হয়েছে। খেলার খবর, ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকাতেই হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। সময় সংবাদকে নিশ্চিত করেছেন এসএসসি সভাপতি মোহসেন নাকভি। আফগানিস্তান অংশ নিতে সম্মতি দেয়ায় এজিএম এর কোরাম পূরণ করা নিয়ে থাকছে না আর কোনো শঙ্কা। পিসিবি বস আরও বলেন, কোনো ধরনের রাজনীতি নয়, দিন শেষে জয় হবে ক্রিকেটের। এদিকে ঢাকায় এসে ব্যস্ত সময় পার করেছেন নাকভি। সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিসিবি সভাপতির সঙ্গেও বৈঠক করেন তিনি। এরপর বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে হাতে তুলে দেন স্মারক। এ সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তান কোচ মাইক হেসেন। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে সারা দেশে শোকের ছায়া। বোনের পর ভাইয়ের মৃত্যু, নিহত বেড়ে 32, হাসপাতালে কাতরাচ্ছে ছোট ছোট প্রাণ। হতাহতের সংখ্যা নির্ণয় কমিটি। সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ। বাম রাজনীতিকদের সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান নেতাদের।
এবং সরকারের দুর্বলতা নয়, কাজ ও উদ্দেশ্যকে বড় করে দেখার আহ্বান বিএনপির। আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।